স্বাস্থ্যবাজারের নিয়মিত প্রোগ্রামে আপনাদের স্বাগত। প্রতিদিনের মতো আজকেও আমরা স্বাস্থ্য আলাপনে একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনায় এসেছি। আজকের যে বিষয়টি নিয়ে আমরা আলোচনা করব সেটি হচ্ছে থাইরয়েড সমস্যার কারণ, লক্ষণ ও প্রতিকার। তো এই বিষয়টি নিয়ে কথা বলার জন্য আমরা প্রতিদিনের মতোই আমাদের স্বাস্থ্যবাজারের ২ জন বিশেষজ্ঞকে আমন্ত্রণ জানিয়েছি। একজন হচ্ছেন ডাক্তার জহিরুল হক, মেডিসিন বিশেষজ্ঞ। আর সাথে রয়েছেন ন্যাচারোপ্যাথি বিশেষজ্ঞ ডাক্তার আফসানা মুন্নি। তো আমরা প্রথমেই আলোচনায় ঢুকে যাই আর কি। তো আমি প্রথমেই একটু ডাক্তার জহিরুল হক ওনার কাছে একটা প্রশ্ন রাখতে চাই যে আমরা থাইরয়েড সমস্যা নিয়ে অনেক শুনতে পাই যে থাইরয়েডের এই ধরনের সমস্যা মানে অনেক রকমের থাইরয়েড নিয়ে মানুষের একটা টেনশন আছে ইদানিং কালে। তো আমি একটু আপনার কাছে জানতে চাচ্ছি যে থাইরয়েডটা আসলে কি এবং এটা আসলে শরীরের কোথায় থাকে এবং এটা এত গুরুত্বপূর্ণ কেন? ধন্যবাদ মনোজ মাহমুদ ভাই। আমি প্রথমেই আমাদের সকল দর্শককে অনেক শুভেচ্ছা জানাচ্ছি আমাদের সাথে থাকার জন্য এবং আপনাদের সবার কাছে আমাদের অনুষ্ঠানের সফলতার জন্য দোয়া চাই। আসলে আজকে আমাদের আলোচনার বিষয় মনোজ মাহমুদ ভাই যেটা বললেন যে থাইরয়েড ডিসঅর্ডার, থাইরয়েডের সমস্যা, থাইরয়েডের রোগ কি কি আছে, এই বিষয়ে আসলে আমাদের অনেকের মাঝেই খুব ভালো ধারণা নেই যে আসলে এই জিনিসটা কি, এটা আসলে কি ধরনের রোগ বা এটা প্রকোপ কেমন কেমন হয়, লক্ষণ কি, অনেক কিছুই আসলে আমরা অতটা ভালো জানি না। তো আজকে এই বিষয়ে কিছুটা আলোচনা করি। মনোজ মাহমুদ ভাই যেটা বলছিলেন যে থাইরয়েড জিনিসটা আসলে কি, থাইরয়েড জিনিসটা হলো এটা একটা গ্রন্থি বলা যায়। হ্যাঁ, বাংলায় বলতে গেলে গ্রন্থি বলবো। যে এই যে আমার গলার ঠিক সামনে এই যে জায়গাটা আছে, এই জায়গাটাতে আমাদের এই গ্রন্থিটা থাকে, জাস্ট গলার ঠিক সামনে। আমরা যদি পানি খাওয়ার জন্য ঢোক গিলি তাহলে যে জিনিসটা নড়ে, এটাও কিন্তু আপনি থাইরয়েড বলতে পারেন। হাত দিলে এটা বোঝা যায় কিছু একটা জিনিস নড়ছে। তো থাইরয়েড গ্রন্থিটা এটা সবারই থাকে, প্রত্যেকটা মানুষের আছে এবং এর কিছু কাজ আছে। এটা যেটা করে, এটা সাধারণত আমাদের কিছু হরমোন তৈরি করে যেটাকে আমরা থাইরয়েড হরমোন বলি। আর অন্যান্য যে কোনো হরমোনজনিত রোগের সাথে এটার কিন্তু একটা লিঙ্ক থাকে। যে না, দেখা গেল যে না, আবার অন্য আরেকটা হরমোনের সমস্যা আছে, তার সাথে কিন্তু চেক করলে দেখা যায় থাইরয়েডের সমস্যাও আসতে পারে। তো থাইরয়েড হরমোন এটা শরীরের জন্য এতটা জরুরি বা এতটা প্রয়োজনীয় যে আপনি আপনার যে শক্তিটা খরচ করবেন, আপনার গায়ে যে শক্তিটা থাকবে বা তৈরি হবে বা খরচ করবেন, সেটা কিন্তু এই হরমোন দিয়ে নিয়ন্ত্রণ হয়। যে আপনি কি এনার্জিটা মানে খরচ করতে পারবেন নাকি আপনার ভিতরে থেকে যাবে, এটা নিয়ন্ত্রণ করবে। তার সাথে শরীরের প্রত্যেকটা অংশে এই থাইরয়েড হরমোন দিয়ে কিন্তু অনেক ধরনের কাজ হয়। এই যে একটা ছোট বাচ্চার মনে করেন যে ব্রেনের ডেভেলপমেন্ট, তার যে মানসিক অবস্থা, তার যে স্নায়ুর অবস্থা, সেটাকে গড়ে তোলার জন্য থাইরয়েড হরমোন খুব দরকার। এর সাথে মানুষ যখন বড় হয়ে যায় তখনও তার শরীরের বিভিন্ন সিস্টেমকে কার্যকরী রাখতে থাইরয়েড হরমোন প্রত্যক্ষভাবে ভূমিকায় পালন করবে। থাইরয়েড আসলে কত ধরনের হয়ে থাকে? মানে আমরা হাইপোথাইরয়েড বা মানে হাইপারের কথা শুনেছি। মানে আসলে এটা কত ধরনের হয়ে থাকে? আচ্ছা আচ্ছা। আসলে থাইরয়েড একটা গ্রন্থির নাম। এই যে আমাদের যে গ্ল্যান্ডটা, এন্ডোক্রাইন গ্ল্যান্ড বা হরমোন গ্ল্যান্ড যেটা বলেন, এটাকে থাইরয়েড গ্ল্যান্ড বলে। তো থাইরয়েড গ্ল্যান্ডে বিভিন্ন রকম রোগ হতে পারে। ভাই যেটা বলছিলেন যে এর ভেতরে আমরা পাই যে হাইপোথাইরয়েড। হাইপোথাইরয়েড মানে হলো যে আমার এই থাইরয়েড গ্ল্যান্ডটা সঠিকভাবে কাজ করতে পারছে না, প্রয়োজনীয় পরিমাণ আহ, যে হরমোনটা তৈরি হওয়ার কথা ছিল সেটা সে তৈরি করতে পারছে না, যে কোনো কারণে হোক সেটা। আরেকটা আছে যেটা এটাকে বলে হাইপার থাইরয়েড। হাইপার থাইরয়েড মানে হলো যে থাইরয়েড হরমোনটা শরীরে বেশি পরিমাণে হয়ে গেছে, এটা যে কারণেই হোক। হাইপার থাইরয়েড বলতে আমরা বোঝাই থাইরয়েড গ্ল্যান্ডেরটা ওভার অ্যাক্টিভিটি বা বেশি বেশি কাজ করে বেশি হরমোন তৈরি করে ফেলছে, যে কোনো কারণে হোক সেটা। এর বাইরেও কিন্তু থাইরয়েডে অনেক রোগ হতে পারে। যেমন মনে করেন থাইরয়েড কি, ওই যে আমরা অনেক সময় দেখি গলগন্ড হচ্ছে, হ্যাঁ, গলা ফুলে যাচ্ছে, অনেক উত্তরাঞ্চলের দিকে বেশি পাওয়া যায়। অনেকে জানেন যে যে এলাকায় আয়োডিনের অভাব থাকে সেই দেখে কিন্তু গলা কিন্তু অনেকেরই ফোলা থাকে। এটা অনেক জায়গায় দেখা যায়, অনেক বড় বড় মানে এরকম গলগন্ড নিয়ে ঘুরতেছে, কোনো সমস্যা হচ্ছে না এমনও পাচ্ছি আমরা। তো এটা এটা আরেক ধরনের, এটাও কিন্তু থাইরয়েড ডিসঅর্ডার অবশ্যই, কিন্তু এটা একটু আলাদা, যে না আমার এটা গয়টার বা আমার গলা ফুলে যাচ্ছে আর কি। আরেকটা হতে পারে কি, গলায় টিউমার হতে পারে, গলায় ছোট ছোট নোডিউল বা এই যে গোটার মতো হতে পারে। থাইরয়েডে ইনফেকশন ইনফ্লামেশন হতে পারে, থাইরয়েডে ক্যান্সার হতে পারে।
তো জন্মগতভাবেও থাইরয়েডের আরো কিছু মানে অ্যানোমালিস আছে, মানে আরো কিছু জটিলতা এগুলো জন্মগতভাবে মানুষের থাকতে পারে। তো তার মাঝে সবচেয়ে বেশি আমরা যেটা পাই সেটা হলো হাইপোথাইরয়েড এবং হাইপার থাইরয়েড। সবচেয়ে বেশি পাওয়া যায় হাইপোথাইরয়েড আসলে। তো এর মাঝে অনেকগুলো কারণ আছে যে হাইপোথাইরয়েড কেন হচ্ছে, হ্যাঁ? তো একটা হতে পারে যে আমাদের আয়োডিনের অভাবে হতে পারে। একটা হতে পারে কিছু শরীরের ভিতরেই কিছু কারণে হয়, যেমন অটো অটো অ্যান্টিবডি তৈরি হয় আরকি, এরকম একটা ব্যাপার আছে। যে না আমার শরীরের কিছু অংশ আমার শরীরটাকেই সহ্য করতে পারছে না। হ্যাঁ? এরকম একটা ঘটনায় কিন্তু এরকম হাইপোথাইরয়েড হতে পারে। এছাড়াও আমরা পাই যে বিভিন্ন রকম ভাইরাসের আক্রমণে হয়, হ্যাঁ? অনেক সময় দেখা যায় যে না ভিটামিন ডি এটার যদি মানে কম থাকে সেক্ষেত্রেও কিন্তু এরকম থাইরয়েড ডিসঅর্ডার হওয়ার একটা সম্ভাবনা দেখা দেয়। আর গর্ভাবস্থায় অথবা গর্ভাবস্থার আগে বা পরে যেকোনো সময় কিন্তু থাইরয়েডের এই সমস্যাগুলো মানে বেড়ে যাওয়ার একটা সুযোগ কিন্তু তৈরি হয়। বিশেষ করে গর্ভাবস্থা পার হওয়ার পরে। যখন ব্রেস্ট ফিডিং করানো হয় বা ওই সময় বাচ্চা জন্মের ৬ সপ্তাহ পর্যন্ত এই সম্ভাবনাটা কিন্তু অনেক বেশি থাকে। আর এটা ছাড়া এই যে বিশেষ করে ইয়ং মহিলা যারা আছে এদের ক্ষেত্রে আমরা প্রায় অনেক সময় পাই যে গলার সামনের দিকে একটা গোটা নিয়ে আসছে, অথবা থাইরয়েড ক্যান্সারের লক্ষণ যেগুলা, হ্যাঁ? হঠাৎ করে থাইরয়েডটা বড় হয়ে যাচ্ছে এবং স্বাভাবিক যেভাবে একটা স্মুথ থাকে, গলাটা যেমন সুন্দর থাকে, দেখা গেল এরকম নাই। কোনো একপাশে উঁচু, কোনো একপাশে নিচু এমন হয়ে যেতে পারে। তো সাধারণত এটা হলো আপনার থাইরয়েড যে রোগগুলো আছে তার মানে বোঝার জন্য আমি বললাম যে এই সমস্যাগুলো হয়। কিন্তু রোগীরা কিন্তু আহ, এগুলো বুঝতে পারে না, খুব কম বুঝতে পারে। যখন টিউমার হয় বা আলাদাভাবে ফুলে যায় তখন হয়তো বুঝতে পারে, কিন্তু এটা ছাড়া অন্যান্য কারণগুলোতে ছাড়া সরাসরি হরমোনের ডাক্তারের কাছে কিন্তু তারা আসতে চায় না, হ্যাঁ? তো তারা যেটা করেন দেখা গেল কি যে আমি একটু ধারণা দিই যে মনে করেন আমার থাইরয়েড হরমোনটা কমে গেছে, আমি কিভাবে বুঝবো? বা আমার রোগীরা এসে কি বলবে যে কি সমস্যা হচ্ছে? রোগীরা যেটা বলে যে আমি ওজন বেড়ে যাচ্ছে, আমার বেশি বেশি ঘুম আসে, আমার বাথরুম ঠিক মতো হয় না, আমার চামড়া খসখসে হয়ে যাচ্ছে, চুল পড়ে যাচ্ছে, আমার হাঁটাচলা করতে ভালো লাগে না, শরীরে শক্তি পাই না, এই ধরনের অনেক ধরনের কথাবার্তা বলে। আবার যখন আপনার থাইরয়েডের হরমোনটা বেড়ে যাচ্ছে কোনো কারণে, তখন যেটা হচ্ছে যে আমার কি হচ্ছে যে খুব বেশি বুক ধড়ফড় করছে, অনেক ঘাম হচ্ছে, আমার প্রচুর ক্ষুধা লাগছে, আমি বেশি বেশি খাচ্ছি, ডায়রিয়া হয়ে যাচ্ছে, ওজন কমে যাচ্ছে, হ্যাঁ? এই ধরনের সমস্যাগুলো হয়। আর মহিলাদের ক্ষেত্রে যেহেতু থাইরয়েডের সমস্যাটা অনেক বেশি হয়, সেক্ষেত্রে মহিলাদের কিন্তু দুই ক্ষেত্রেই হাইপো এবং হাইপার থাইরয়েড দুই ক্ষেত্রেই মাসিকের কিছু জটিলতা বা মানে এটা যে অনিয়মিত এইভাবে হতে পারে। এমনকি ওই যে আমরা যেটা বলছিলাম যে গর্ভাবস্থার যে হাইপো বা হাইপার থাইরয়েড কেস যেগুলো থাকে, বিশেষ করে হাইপোথাইরয়েড কেস গুলোই পাই আমরা গর্ভাবস্থার ক্ষেত্রে। তো এটা কিন্তু বাচ্চা এবং মায়ের দুইজনের প্রতি একটা বিরূপ প্রভাব তৈরি করতে পারে এবং বাচ্চার একটা মানে স্থায়ীভাবে একটা ক্ষতি কিন্তু হয়ে যেতে পারে থাইরয়েডের সমস্যার জন্য। এবং অনেক রোগী আমরা পাই যাদের বাচ্চা হচ্ছে না, তারা অনেকদিন চেষ্টা করছেন, আসলে তাদের এই সমস্যা, হরমোনের সমস্যা, থাইরয়েডের সমস্যার কারণে বাচ্চা কনসিভ করতে পারছেন না, বা করলেও হয়তো অ্যাবর্ট হয়ে যাচ্ছে, নষ্ট হয়ে যাচ্ছে। থ্যাংক ইউ। আসলে আমরা যদি খুব স্পেসিফিক করি, মানে হাইপোথাইরয়েডের জন্য আসলে কি কি সমস্যা হতে পারে? হাইপোথাইরয়েড কি কি সমস্যা তৈরি করে আমাদের শরীরে? আচ্ছা, আচ্ছা। হ্যাঁ, হাইপোথাইরয়েড আসলে যেটা করে যে হরমোনটা আমার শরীরে প্রয়োজন ছিল কিন্তু সেটা আমার শরীরে নাই। তো এই কারণে যেটা হয় যে আমার থাইরয়েড হরমোনের ঘাটতিজনিত কিছু জটিলতা শুরু হয়। তার মধ্যে আমি একটু আগেও শেয়ার করেছিলাম। সেটা কি? একটা হলো যে ওজন বাড়তে থাকে। যত সময় যায় হরমোনের ঘাটতি যত বাড়ে, যেহেতু আমাদের থাইরয়েড হরমোনটা আমাদের মেটাবলিজমের কাজ করে, আমাদের শক্তিটা খরচ করার কাজ করে। তো যেহেতু শক্তিটা কম খরচ হয়, এই শক্তিগুলো আমাদের শরীরে জমা হয় এবং ওজন আমাদের বাড়তে থাকে। তার সাথে কি হয়? চামড়াটা খসখসে হয়ে যায়। অনেক সময় গলার সামনে অংশটা ফুলে যেতে পারে। এছাড়া কি হয়? বাথরুমের সমস্যা হয় যে না আমাদের বাথরুম ঠিকমতো হচ্ছে না। রোগীরা বলে যে আমার ২ দিন ৩ দিন পর, পর পায়খানা হয়। তাও অনেক কষ্ট হয় করতে, হ্যাঁ? এরকম বলতে পারে। মহিলাদের ক্ষেত্রে মাসিকটা সাধারণত এই ক্ষেত্রে দেরি করে হয় যে না ২ মাস ৩ মাস পরে, বা সঠিক যে রেটে হওয়ার কথা ছিল তার থেকে আরো পরে হয়। আর এটার সাথে বিভিন্ন জায়গায় ব্যথা হতে পারে। থাইরয়েডের সমস্যার কারণে হাড়ের ক্ষয় হতে পারে। হ্যাঁ? যেকোনো রকম আলাদা যে সমস্ত কমপ্লিকেশন গুলো আছে, লিভারে চর্বি জমতে পারে, হ্যাঁ? হাই প্রেশার হয়ে যেতে পারে। ডায়াবেটিস হতে পারে, হ্যাঁ? স্ট্রোক করতে পারে। মানে হতে পারে না আসলে, এরকম জিনিস খুব কম। তো এটা যদি আমরা নিয়ন্ত্রণ করতে পারি ওষুধের মাধ্যমে এবং সঠিক চিকিৎসার মাধ্যমে, লাইফস্টাইলের মাধ্যমে, সেক্ষেত্রে অবশ্যই একটা ভালো ফলাফল কিন্তু আমরা আশা করতে পারি। আর থাইরয়েডের সমস্যার ক্ষেত্রে একটা জিনিস আমরা বারবার বলি যে আপনি দেখেন আপনার
রোগটা নির্ণয় করা জরুরি আপনার জন্য, আপনার পরবর্তী প্রজন্মের জন্য। এবং এটা যদি আপনি সঠিকভাবে চিকিৎসা গ্রহণ করেন, সেক্ষেত্রে আপনার ভালো থাকার সম্ভাবনা 100%, এখানে কোনো কম বেশি না। কিন্তু যদি আপনি কথা না শোনেন, আপনার খারাপ থাকার সম্ভাবনাও 100%। কথা শুনতে হবে, চিকিৎসা নিতে হবে, ইনশাল্লাহ খুব ভালো থাকবেন। হাইপোথাইরয়েড যে সমস্যাটা হয়, এই যে কারণগুলো আপনি বললেন বা এর ফলে যে লক্ষণগুলো দেখা দেয়, এই জায়গাটা আসলে আপনার চিকিৎসাটা কিভাবে নেন? ব্যবস্থাটা কি হয়? চিকিৎসা ব্যবস্থাটা? হ্যাঁ, ধন্যবাদ ভাই। হাইপোথাইরয়েডের ক্ষেত্রে আসলে আমরা তো আসলে রোগী যখন আমাদের কাছে আসে, আমরা উপসর্গের সাথে সাথে তাকে সরাসরি একটু এক্সামিনেশন করি যে আসলে রোগীটা কি কারণে তার হাইপোথাইরয়েডটা হলো। এটা কি আসলে কোনো মানে তার মিনারেলস বা যেগুলো আমরা বলছি আয়োডিনের অভাবে হচ্ছে, নাকি এটা আলাদা কোনো অ্যান্টিবডির কারণে হচ্ছে, নাকি অন্য কোনো কারণ আছে যে না আগে কোনো একটা অপারেশন হয়েছিল, এমনও হতে পারে। তো রোগীরা যখন আমাদের কাছে আসে, তা আমরা আসলে ওই প্রথম দুইটা কজে সবচেয়ে বেশি পাই। একটা হলো আয়োডিনের অভাব, আর একটা হচ্ছে অ্যান্টিবডি। অ্যান্টিবডি মানে হলো যে আমি এই যে থাইরয়েড গ্ল্যান্ডটা যে আমার নিজের, হ্যাঁ, এটাকে সঠিকভাবে আমার শরীরটাই কাজ করতে দিচ্ছে না। তেমন যেটা হচ্ছে, এ কারণে আমার থাইরয়েড গ্ল্যান্ডটা সঠিকভাবে হরমোন তৈরি করতে পারছে না, তার হরমোনের পরিমাণটা ঘাটতি দেখা দিচ্ছে। তো এটার কেসটা আমরা অনেক বেশি পাই বর্তমানে। তো হরমোনটা এখন আমরা যেটা বলবো যে চিকিৎসা ক্ষেত্রে হাইপোথাইরয়েডের ক্ষেত্রে আমরা যদি অন্য কোনো জটিলতা না থাকে, বড় ধরনের আলাদা কোনো সমস্যা না থাকে, কোনো অ্যাডিনোমা বা এখানে যদি কোনো টিউমার, ক্যান্সার এই সমস্ত ঝামেলা যদি না থাকে, সেক্ষেত্রে মুখে খাওয়ার ওষুধের মাধ্যমে কিন্তু এটা নিয়ন্ত্রণ করা যায়। তো সেক্ষেত্রে আমরা এই যে লিভোথাইরক্সিন ট্যাবলেট আছে, এটা নির্দিষ্ট মাত্রায় ডাক্তারের পরামর্শ অনুযায়ী এবং রিপোর্ট অনুযায়ী এটা আমরা অ্যাডভাইস করে থাকি। তো লিভোথাইরক্সিন ওষুধের ক্ষেত্রে যেহেতু চলে আসলো, আরেকটা কথা বলে রাখি যে এই ওষুধটা অনেকে খাচ্ছেন, থাইরক্স, থাইরিন, থাইরোনর, হ্যাঁ, এলট্রক্সিন বিভিন্ন নামে পাওয়া যায় অ্যালোপ্যাথিক ওষুধ। তো এটা আপনারা কিভাবে খাবেন সেটা আমি একটু উল্লেখ রাখি। অনেকেই জানেন না, আন্দাজে খাচ্ছেন, আসলে তার চিকিৎসাটা ভালো হচ্ছে না। হয়তো তিনি মনে করছেন আমি তো থাইরয়েডের ওষুধ খাচ্ছি, ভালো আছি বা ভালো হয়ে যাব, কিন্তু ওষুধটা ঠিক মতো না খাওয়ার কারণে অসুবিধা তৈরি হচ্ছে। এক্ষেত্রে আমি বলি যে থাইরয়েডের ওষুধ খেতে হলে অবশ্যই একদম খালি পেট হতে হবে। দেখা গেল যে না আমি ভোরবেলা সকালবেলা উঠে খালি পেট থাকে ওই সময় খেতে পারি, এবং এই ওষুধটা খাওয়ার কমপক্ষে 1 ঘন্টার মাঝে অন্য যে কোনো রকম খাবার খাওয়া নিষিদ্ধ, অন্য যে কোনো ওষুধও খাওয়া নিষিদ্ধ। আমরা যেটা বলি যে খেতে পারবেন 1 ঘন্টা পরে, এর মাঝে শুধু পানি খাওয়া যাবে। পানি ছাড়া অন্য কোনো খাবার খেলে এটা যে আমাদের শরীরে যে অ্যাবজর্ব হচ্ছে, এটা যে এটা কিন্তু ঠিক মতো হবে না, এবং আমরা কাঙ্ক্ষিত ফলাফলটা এখানে আমরা পাবো না। আর কোনো ওষুধ যদি মিস হয়ে যায় কোনো কারণে, যে না একটা ওষুধ আমি আজকে খেয়েছিলাম, খাওয়ার কথা ছিল, আমি খেয়েছি কিনা মনে নাই, পরের দিন খেতে হবে, ওষুধ শেষ হয়ে গেছে, বেড়াতে আসছি, যেটাই বলেন, ওষুধ মিস করার কোনো সুযোগ নাই এখানে। আপনার যদি কোনো কারণে একদিন মিস হয়েও যায়, সেটা দ্বিতীয় দিন আপনি 2 দিনের ডোজ একসাথে নিতে পারেন। অথবা রাতের বেলা আপনি যখন খাওয়া দাওয়াটা করবেন, সেই খাবার খাওয়ার 2 ঘন্টা পরে যেয়ে আপনি থাইরয়েডের ওষুধটা কিন্তু খেতে পারেন। হাইপোথাইরয়েডের ক্ষেত্রে বললাম। জি, জি, অনেক আর ধন্যবাদ। চিকিৎসার ক্ষেত্রে জি, হ্যাঁ, একটু জি, জি, একটু বলুন অ্যাড প্লিজ। করে, সেটা হলো যে থাইরয়েড রোগের ক্ষেত্রে কিন্তু চিকিৎসার পাশাপাশি, ওষুধের পাশাপাশি ফলো আপটা খুব জরুরি। যদি কোনো কারণে রোগীরা অনেকদিন চেক না করেন, দেখা যায় যে না জিনিসটা একটা খারাপ প্রভাব তৈরি করে। হরমোনের ওষুধ খুব বেশি পরিবর্তন হয় না, সাধারণত একই ওষুধ থাকে, কিন্তু ডোজের পরিবর্তন এখানে হতে পারে। আর ডোজের পরিবর্তন কখন হয়? যখন দেখা গেল যে না আপনার আগের থেকে ওষুধের পরিমাণ কম বা বেশি করা হয়েছে, আপনার কোনো একটা আলাদা রোগ হয়েছে, কোনো একটা আলাদা সমস্যা বা কোনো জটিলতা, অপারেশন হবে বা হয়েছে, অথবা আপনি কোনো কারণে ওষুধ কিছুদিন মিস করেছেন, এরকম হলেও আমরা কিন্তু ফলো আপটা একটু দ্রুত দেই। আর যখন আপনার পুরোপুরি আপনি ভালো থাকবেন, কন্ট্রোলে থাকবেন, হরমোনটা স্বাভাবিক থাকবে, তখন আমরা একটু দেরি করে করে আস্তে আস্তে ফলো আপ দিই। তবে ফলো আপের নির্দিষ্ট নিয়ম আছে, ডাক্তারের পরামর্শ অনুযায়ী ফলো আপ নেবেন, সেক্ষেত্রে আপনার এই ধরনের হরমোন জনিত কোনো জটিলতা হওয়ার সম্ভাবনাটা কমে যাবে। জি, অনেক ধন্যবাদ। আমরা আপনার কাছে আবারও আসবো। থাইরয়েড সম্পর্কে, হাইপোথাইরয়েড সম্পর্কে আমরা অনেক গুরুত্বপূর্ণ তথ্য পেলাম। আমি একটু ডাক্তার আফসানার কাছে যেতে চাই। থাইরয়েড সমস্যা নিয়ে আসলে অল্টারনেটিভ মেডিসিন মানে ন্যাচুরোপ্যাথিতে আসলে কি ব্যবস্থা আছে? মানে আপনারা কিভাবে থাইরয়েডের সব সমস্যার সমাধান করেন? পাশাপাশি আমি আরেকটা জিনিস আপনার কাছে জানতে চাইবো যে হাইপোথাইরয়েডের ক্ষেত্রে আপনাদের চিকিৎসা ব্যবস্থা কি আছে? জি, আপনাকে ধন্যবাদ। ন্যাচারোপ্যাথির মধ্যে বেশ কয়েকটি কম্পোনেন্টই থাইরয়েডের সমস্যার জন্য কাজ করবে। মেইনলি আয়ুর্বেদিকের কিছু হোম রেমেডিস বা ভেষজ বা হার্বালের ইউজ আছে, আর পাশাপাশি ইয়োগা, প্রাণায়াম আছে, এবং হচ্ছে রিফ্লেক্সোলজি থেরাপি আছে।
তো আমি প্রথমেই বলবো এটি একটি মাত্র ভেষজ যেটি বিভিন্ন রিসার্চে পাওয়া গেছে, যেটি হচ্ছে অশ্বগন্ধা পাউডার। এই যাদের থাইরয়েড হাইপোথাইরয়েড কিংবা হাইপার থাইরয়েড, তো দুটোই হচ্ছে থাইরয়েড গ্ল্যান্ডের হরমোনের ইমব্যালেন্স আর কি। তো এই ক্ষেত্রে অশ্বগন্ধা পাউডার মানে এটি খুব ভালো কাজ করে, থাইরয়েডের হরমোনটাকে বা ব্যালেন্স রাখে আর কি, ঠিক রাখে। এক্ষেত্রে প্রতিদিন কেউ যদি 1 চা চামচ অশ্বগন্ধা পাউডার তার রুচি মতো, মানে গরম পানি কিংবা কুসুম গরম পানি কিংবা সামান্য যাদের ব্লাড সুগার লেভেলে আছে ঠিক আছে, তারা হচ্ছে সামান্য মধু মিশিয়ে খেতে পারে। এটি থাইরয়েডের হরমোন সিক্রেশনকে ব্যালেন্স করতে সাহায্য করবে। পাশাপাশি হচ্ছে আয়ুর্বেদিকের যে পঞ্চকর্ম থেরাপি বলা হয়, মানে পঞ্চকর্মের মধ্যে মোট 5টি স্টেপে ট্রিটমেন্ট করা হয়। একটি হচ্ছে বমি করানো, আরেকটি হচ্ছে বিরেচন বা এনেমার মাধ্যমে বাথরুম করানো, আরেকটা হচ্ছে বস্তি। তো প্রথমত হচ্ছে যে এটি আসলে আমি বলে যাচ্ছি, কিন্তু কেউ এটি বাসায় করতে পারবে না। তবে এই ভালো সিস্টেম রয়েছে বিভিন্ন আয়ুর্বেদিক সেন্টারে কিংবা ক্লিনিকে, কিন্তু থাইরয়েডের ভালো ট্রিটমেন্ট রয়েছে। তবে যদি কেউ প্রতিদিন ইয়োগার বেশ কিছু আসন প্র্যাকটিস করতে পারেন, যেমন সিংহাসন, মৎস্যাসন, ধনুরাসন, এই 3টি আসনই মেনলি থাইরয়েডের ভালো রাখতে সাহায্য করে। পাশাপাশি হচ্ছে আপনার ডায়েট কিংবা লাইফস্টাইল। আমরা বিভিন্ন রিসার্চে দেখেছি যে হাইলি প্রসেসড যে খাবারগুলো, সেগুলো হচ্ছে যে আমাদের অটোইমিউন ডিজিজকে মানে ত্বরান্বিত করে, তৈরি করতে সাহায্য করে আর কি। তো এই ক্ষেত্রে হাইলি প্রসেসড ফুডের মধ্যে যেটা হচ্ছে ফাস্ট ফুড আমরা খাচ্ছি রেগুলার, কিংবা বেশি বেশি কেমিক্যাল কিংবা পেস্টিসাইড যুক্ত যে খাবারগুলো খাচ্ছি, এগুলোর জন্য হতে পারে। তো লাইফস্টাইলের মধ্যে বা যে এগুলো নাম্বার 1-এ আসবে, যে এই খাবারগুলো অ্যাভয়েড করা কিংবা কম খাওয়া, হালকা হাইলি প্রসেসড খাবারগুলো কিংবা প্যাকেটজাত খাবারগুলো অ্যাভয়েড করা, কিছু এক্সারসাইজ রেগুলার করা, আর হচ্ছে যে সামুদ্রিক খাবার মানে সামুদ্রিক মাছ কিংবা সামুদ্রিক যে সি ফুড যেগুলো রয়েছে এই খাবারগুলো ডায়েটে রাখা। পাশাপাশি হচ্ছে যে কিছু খাবার অ্যাভয়েড করতে হবে। আমরা অনেক সময় যাদের ক্যালসিয়াম ডেফিসিয়েন্সি আছে বা ভিটামিন ডি ডেফিসিয়েন্সি আছে তাদেরকে বলি যে বাদাম খেতে বা বিভিন্ন সিড খেতে। থাইরয়েডের পেশেন্টদের ক্ষেত্রে মনে রাখতে হবে, যাদের হাইপার থাইরয়েডিজম আছে তাদের বাদাম একটু কম খেলেই ভালো, বাদাম এবং সিড জাতীয় যে খাবারগুলো। তবে যাদের হাইপোথাইরয়েডিজম আছে তারা খেতে পারেন। আর পাশাপাশি হচ্ছে থাইরয়েডের সমস্যার ক্ষেত্রে রিফ্লেক্সোলজি খুব ভালো কাজ করবে, এবং এটি একটি প্রমাণিত চিকিৎসা পদ্ধতি থাইরয়েড ভালো করার ক্ষেত্রে। আমি থাইরয়েডের পয়েন্টটা দেখিয়ে দিচ্ছি। আমাদের 2 হাতেরই এই আমাদের যে থামটা রয়েছে, এর যে বেজ, হাতের যে উঁচু জায়গাটুকু, এটি হচ্ছে থাইরয়েডের পয়েন্ট। ঠিক এভাবে করে প্রেস করতে হবে, যে একটু যে লম্বা করে ওভাল শেপ দিয়েছি, আমি ওভাল শেপ দাগটা দিয়েছি, এইটুকু হচ্ছে থাইরয়েডের পয়েন্ট, থাইরয়েডের জোন আর কি, এই পুরোটা। যাদের থাইরয়েডের সমস্যা রয়েছে তারা রেগুলার সারাদিনে মানে 24 ঘন্টায় 3 বার, প্রত্যেকবার এই পয়েন্টে 2 মিনিট থেরাপি করলে তার থাইরয়েড সমস্যা থেকে সে দূরে থাকতে পারবে। পাশাপাশি তার যে লিম্ফ গ্ল্যান্ডের পয়েন্টটা রয়েছে এই পয়েন্টটিতেও করতে হবে। আমাদের হাতের এই জায়গাটা, হাতটা একটু লুজ করে এখানটায় প্রেস করতে হবে, এভাবে বুড়ো আঙুলের পেটের অংশ দিয়ে এভাবে করে প্রেস করতে হবে। আর হচ্ছে এই অংশটা হচ্ছে থাইরয়েড। এটা কি 2টা হাতেই করতে হবে? জি, এটি 2 হাতেই করতে হবে, 2 হাতেই। 2 হাতেই থাইরয়েড গ্ল্যান্ড এবং লিম্ফ গ্ল্যান্ডটা করতে হবে, তাই তো? করতে হবে, জি। আমি আপনার যদি আর কিছু বলার না থাকে তাহলে আমি ডাক্তার জহিরুল হক ওনার কাছে আবার একটু যেতে চাই। আমরা হাইপোথাইরয়েডের কথা শুনেছিলাম, এখন হাইপার থাইরয়েড নিয়ে আমরা একটু জানতে চাচ্ছি যে হাইপার থাইরয়েডের জন্য আসলে কি কি অসুবিধা হতে পারে এবং এটা থেকে আসলে পরিত্রাণের উপায় কি?
হ্যাঁ, ধন্যবাদ মনোজ ভাই। হাইপার থাইরয়েড আসলে আমরা যেটা পাই হাইপার থাইরয়েডের ক্ষেত্রে রোগীরা যে কমপ্লেন্টগুলো আমাদের কাছে নিয়ে আসে যে দ্রুত ওজন কমে যাচ্ছে, খুব দ্রুত তার ওজনটা কমে আসছে, রোগীর খুব বুক ধড়ফড় করছে, খুবই অস্থির হচ্ছে, ঘুম হচ্ছে না, পাতলা পায়খানা হতে পারে, মুখে খাবারের রুচি থাকতে পারে যে না প্রচুর খাচ্ছি কিন্তু আমার তারপরে ওজন কমছে। আর মেয়েদের ক্ষেত্রে যেটা আমরা বলছিলাম যে মাসিকের সমস্যা দেখা দেয়, সাধারণত এই ক্ষেত্রে ঘন ঘন মাসিক হয়, যে না আমার 15 দিন 12 দিন 20 দিন পর পর মাসিক হয়ে যাচ্ছে। আর এই ধরনের রোগীরা সাধারণত খুব টক্সিক হয়, যে খুব অস্থির থাকে, এবং যখন হাইপার থাইরয়েডের মাত্রাটা অনেক মানে হরমোনের পরিমাণ অনেক বেশি থাকে, এই রোগীরা কিন্তু খুব দ্রুত ডাক্তারের শরণাপন্ন হয়। হাইপোথাইরয়েডের ক্ষেত্রে যেটা অনেক সময় হয় না। আর হাইপার থাইরয়েড কেসটা আসলে খুবই ঝুঁকিপূর্ণ, যদি কথা না শোনে বা আরো যদি দেরি করে ফেলে, এটা নিয়ে গাফিলতি করে, সেক্ষেত্রে কিন্তু রোগীর মৃত্যু হতে পারে। হ্যাঁ, তো এই ধরনের ক্ষেত্রে হাইপার থাইরয়েডের অনেক কারণ আছে, তার মাঝে সবচেয়ে বেশি আমরা যেটা পাই সেটা হলো এটাকে আমরা মহিলাদের মধ্যে বেশি পাই, এটাকে গ্রেভস ডিজিজ বলে। তো এই ক্ষেত্রে কি হয়, আমরা দেখি যে রোগীর গলার সামনের অংশ মানে থাইরয়েডটা যেখানে থাকে এই জায়গাটায় সাধারণত একটু ফোলা থাকতে পারে, আর রোগীর চোখটা আস্তে আস্তে বড় হয়ে যায়। হ্যাঁ, চোখটা দেখা যায় কি যে স্বাভাবিকের চেয়ে একটু বড় দেখাচ্ছে আর কি চোখের। আমরা যে কালো অংশটা দেখতে পাই, যেটা সাধারণত উপরের দিকে অংশ আমরা দেখতে পাই না, তো সেক্ষেত্রে এই চোখের কালো অংশটা দেখা যায়, আর একটা আসলে ভয়ঙ্কর একটা দৃষ্টি দিয়ে। এর সাথে রোগীদের প্রচন্ড ঘাম হয়, হাতের তালু দেখা যায়, হাতের তালু একদম ভিজে যাচ্ছে। আমরা যদি হাতটা সোজা করে রাখি দেখবে যে হাত একদম কাঁপছে। একটা জিনিস আমি সোজা করে হাতটা যদি সামনে প্রসারিত করে রাখি, হাতটা প্রচন্ড পরিমাণ কাঁপতে থাকে। আর এই ধরনের রোগীদের ক্ষেত্রে চিকিৎসা পদ্ধতি অবশ্যই আছে, খুব ভালো চিকিৎসা আছে, তবে এটার চিকিৎসাটা একটু দীর্ঘমেয়াদী, এবং চিকিৎসা শুরু করার জন্য অবশ্যই আগে তার যে হাইপার থাইরয়েড আছে সেটা অবশ্যই নিশ্চিত করে নিতে হবে। আমাদের এই ক্ষেত্রে পরামর্শ হলো যে যদি কারোর হাইপার থাইরয়েডের কোনো লক্ষণ দেখা যায়, প্রথমে আমরা উপসর্গ কমানোর জন্য কিছু ওষুধ দেই, এবং এটা নিশ্চিত করার জন্য আমরা নিউক্লিয়ার মেডিসিন আছে, নিউক্লিয়ার মেডিসিন বিভাগে আমরা একটা থাইরয়েড স্ক্যান করে থাকি। স্ক্যান রিপোর্ট অনুযায়ী তার হাইপার থাইরয়েডের কারণ কি সেটা নিশ্চিত হয়ে তারপরেই আমরা এই হাইপার থাইরয়েডের ওষুধ, যেটা সরাসরি এটার ওষুধ, সেটা আমরা রোগ অনুযায়ী আমরা আলাদা আলাদাভাবে দিয়ে থাকি। এটা কিছু ওষুধ মুখেও আছে, কিছু ওষুধ এটা অপারেশন আছে, এটা রেডিও থেরাপি বলেন বা রেডিও আয়োডিন থেরাপি, সে ধরনের চিকিৎসাও এটার ক্ষেত্রে আছে। আপনি নিউক্লিয়ার মেডিসিনের কথা বললেন টেস্ট করার জন্য। আসলে যদি নিউক্লিয়ার মেডিসিনটা একটু যদি ব্যাখ্যা করেন যে নিউক্লিয়ার মেডিসিনটা আসলে কি? আচ্ছা, নিউক্লিয়ার মেডিসিন আসলে থাইরয়েড চিকিৎসার ক্ষেত্রে এবং এটার মানে রোগটা কি সেটা জানার জন্য নিউক্লিয়ার মেডিসিন খুব গুরুত্বপূর্ণ একটা ভূমিকা পালন করে আসছে। আসলে কিছু তেজস্ক্রিয় পদার্থ, হ্যাঁ, যেটা হচ্ছে রেডিও অ্যাক্টিভ আয়োডিন আমরা বলি, এটার মাধ্যমে আমরা থাইরয়েডের কিছু পরীক্ষা এবং কিছু চিকিৎসা দুইটাই এখানে আসলে করা হয়। তো থাইরয়েড স্ক্যান যেটা বলছিলাম, যেটা তার হাইপার থাইরয়েড কি কারণে হয়েছে সেটা আমরা নির্ণয় করার জন্য ব্যবহার করি। তো সেটাও একটা ঠিক এরকম একটা আয়োডিন, তেজস্ক্রিয় আয়োডিন। এটা আমরা ইনজেকশনের মাধ্যমে সাধারণত এটা শিরাপথে দিয়ে তার 30 মিনিট পর আমরা গলাটা স্ক্যান করি, আলাদা স্ক্যানার আছে এটা। তো সেটা কতটুকু সে আপটেক করতে পারছে সেটার উপর ভিত্তি করে রোগটা নির্ণয় করা হয়। এটা হলো একটা অংশ। আরেকটা হলো যে হাইপার থাইরয়েড বাদেও আরো কিছু ক্ষেত্রে, বিশেষ করে থাইরয়েডের ক্যান্সারের ক্ষেত্রে বা থাইরয়েড নোডিউল যেটা ক্যান্সারাস আছে, এটার চিকিৎসার ক্ষেত্রে কিন্তু এই রেডিও অ্যাক্টিভ আয়োডিন বা আমরা যেটা বলি যে নিউক্লিয়ার মেডিসিন বিভাগের সরাসরি প্রত্যক্ষ সংযোগ রয়েছে। জি। আমরা একটা কথা প্রায় শুনি আর কি থাইরয়েড আসলে যে টিএসএইচ হরমোনটা আসলে কি? আচ্ছা, ধন্যবাদ ভাই। টিএসএইচ মানে হলো থাইরয়েড স্টিমুলেটিং হরমোন। আসলে আমাদের যে হরমোন, আমাদের থাইরয়েড হরমোন যেটা, এটার নাম হলো থাইরক্সিন। হ্যাঁ, এটা T3 বা T4 এইভাবে আসতে পারে। আর টিএসএইচ যেটা, এটা এটা একটু আলাদা। এটা কিন্তু আসলে যদিও আমরা থাইরয়েডের কি অবস্থা সেটা জানার জন্য প্রচুর ব্যবহার করছি, কিন্তু এটার উৎপত্তি আসলে মাথা থেকে। মাথার একটা পিটুইটারি গ্ল্যান্ড আছে আমাদের ব্রেনের, সেখান থেকে এই টিএসএইচটা তৈরি হয়। তো যখন আপনার থাইরয়েড হরমোনের পরিমাণটা কমে যায়, তো তখন দেখা যায় এই টিএসএইচটা বাড়তে থাকে। যার থাইরয়েড হরমোনের পরিমাণ যত কম, তার কিন্তু টিএসএইচ সাধারণত আর কি আমরা যেটা নিয়ে আলোচনা করছি এই হিসাবে তার তত বেশি থাকে। তো অনেকে টিএসএইচ দেখে চিন্তা করেন যে না আমার তো টিএসএইচ অনেক বেশি, মনে হয় আমার হরমোন আসলে বেশি। হ্যাঁ, তা আসলে ব্যাপারটা এমন না। ব্যাপারটা ঠিক উল্টাটা, যে আমার যদি হরমোনটা কম থাকে
সেক্ষেত্রে টিএসএইচ বাড়তে থাকে। আর যদি হরমোন কোনো কারণে বেড়ে যায় সেক্ষেত্রে এই টিএসএইচ যেটা এটা কিন্তু আবার আস্তে আস্তে করে কমা শুরু করে, হ্যাঁ? এবং এটা কমে একদম 0 পয়েন্ট দিয়েও আসতে পারে আর কি, মানে যে শূন্যেরও নিচে চলে আসতে পারে, শূন্যর নিচে বলা ভুল হবে, মানে পয়েন্ট দিয়ে আসতে পারে আর কি, অনেক নিচে নেমে যেতে পারে। তো শুধুমাত্র টিএসএইচ দিয়ে কিন্তু আমরা থাইরয়েড রোগের চিকিৎসা বা ফলো আপ অথবা রোগ নির্ণয় কোনোটাই করি না আমরা। যদি এটাতে কোনো অ্যাবনর্মালিটি পাওয়া যায় সেটা আমরা আরো পরীক্ষা আছে, সেটার মাধ্যমে আমরা এটা নিশ্চিত করে তারপরে এটা চিকিৎসা করা হবে। আমরা আরেকটা বিষয় একটু আপনার কাছে জানতে চাই যে অনেক সময় শুনেছি যে থাইরয়েড সমস্যা বেড়ে গেলে সেখান থেকে ডায়াবেটিস হওয়ার একটা ঝুঁকি থাকে। তো সেরকম আসলে সম্ভাবনা আছে কিনা, বা এটা হলে করণীয় কি, আমরা সেক্ষেত্রে কি ব্যবস্থা নিতে পারি? আচ্ছা, আমি আলোচনার শুরুতে একবার একটু বলেছিলাম, একটু টাচ দিয়েছিলাম, সেটা হলো যে জি, একটু টাচ দিয়েছি। প্রত্যেকটা হরমোনজনিত রোগ যেটাই হোক, সেটা হরমোনের তো বিভিন্ন রকম রোগ আছে, অনেক হরমোনের গ্ল্যান্ড আছে। তো যে কোনো হরমোনজনিত রোগ যদি একটা থাকে সেটা আরেকটা থাকার সম্ভাবনা অনেক গুণ বাড়িয়ে দেয়। তো এটা একটা ভাইস ভার্সার মতো, যে আপনার যদি ডায়াবেটিস থাকে সেক্ষেত্রে আপনার থাইরয়েড রিলেটেড প্রবলেম হওয়ার সম্ভাবনা অন্যদের থেকে অনেক বেশি থাকবে। আবার একইভাবে কারোর যদি থাইরয়েডের রোগ আগে ধরা পড়ে, তার যে কোনো সময় কিন্তু আবার ডায়াবেটিসও ধরা পড়তে পারে। তো এটার ভিতরে একটা মানে ভিতরে একটা কানেকশন আছে। এটা দেখা গেছে যে এদের প্রিভ্যালেন্সটা অনেক বেশি, এবং হাইপার থাইরয়েড হোক বা হাইপোথাইরয়েড হোক, থাইরয়েডের এই ধরনের যে কোনো সমস্যার ক্ষেত্রেই কিন্তু যে কোনো সময় ডায়াবেটিস চলে আসতে পারে। তো এই ক্ষেত্রে আমরা যেটা বলবো যে ডায়াবেটিসটা যদি পার্মানেন্টলি হয়ে যায়, মানে আমরা যেটা দেখেছি না ডায়াবেটিসের রেঞ্জ হয়ে গেছে, সেক্ষেত্রে ডায়াবেটিস চিকিৎসাও সাথে শুরু করতে হবে। আর যদি দেখা যায় যে না, এটা জাস্ট কোনো একটা কারণে ইনক্রিজ হয়েছে, কোনো একটা কারণে মানে আমাদের ব্লাড সুগারটা বাড়ছে, সেক্ষেত্রে আমরা সেটা ফলো আপ করে সঠিকভাবে চিকিৎসা দেওয়া যায়। প্রি ডায়াবেটিস যদি থাকে সেক্ষেত্রে প্রি ডায়াবেটিস, এটার ডায়াবেটিক প্রিভেনশন প্রোগ্রাম আছে, তার মাঝে রোগীকে নিয়ে আমরা কিন্তু স্বাভাবিক রেঞ্জের মধ্যে সুগারটা নিয়ে আসতে পারি। জি। অনেক ধন্যবাদ। আমি এবার একটু আপনি বলেছিলেন যে গাইনি কিছু সমস্যার বিষয় নিয়ে আলোচনা করেছিলেন, মানে কথার মাঝখানে চলে আসছিল। আমি ওইটাই একটু আরেকটু ডিটেল জানতে চাই যে আসলে গর্ভাবস্থায় থাইরয়েড পরীক্ষাটা আসলে কতটা গুরুত্বপূর্ণ, মানে এটা হ্যাঁ, গর্ভাবস্থায়। ধন্যবাদ মুরাদ ভাই। হ্যাঁ, গর্ভাবস্থার ক্ষেত্রে যেটা বলবো যে একজন আহ, মহিলা যদি জানেন যে তার থাইরয়েডের সমস্যা রয়েছে, অবশ্যই তাকে এটা ডাক্তারের সাথে কনসাল্ট করে থাইরয়েড হরমোনের মাত্রা নিয়ন্ত্রণ করে তারপরেই তার কনসিভ করতে হবে, হ্যাঁ? তারপরেই তাকে গর্ভধারণ করতে হবে। এটা যদি অনিয়ন্ত্রিত গর্ভধারণ হয় সেক্ষেত্রে বাচ্চার একটা বড় ধরনের ক্ষতি হওয়ার আশঙ্কা তৈরি হয়। এবং আমরা যেটা বলি যে টিএসএইচ এর মাত্রা কমপক্ষে 2.5 এর নিচে এনে তারপরে আসলে গর্ভধারণ করা উচিত। এর আগে গর্ভধারণ করলে যেটা সমস্যা হতে পারে সেটা হলো বাচ্চার এই ব্রেনের বিকাশের জন্য থাইরয়েড হরমোনটা প্রথম দিকে, মানে বাচ্চা কনসিভ করার একদম প্রথম অংশটাতে কিন্তু এটা সবচেয়ে বেশি ভূমিকা পালন করে। তো এই সময়টা রোগীর যদি থাইরয়েড হরমোনের পরিমাণ কম থাকে, হাইপোথাইরয়েড কেস যদি থাকে, তো সেক্ষেত্রে কিন্তু বাচ্চা কিন্তু মানে আইকিউ যেটা বলেন বুদ্ধিমত্তা কম হতে পারে, বাচ্চা কিন্তু অ্যাবর্শন হয়ে যেতে পারে, এবং আরো বহুবিধ জন্মগত ত্রুটি হতে পারে, প্রতিবন্ধী হতে পারে। আর পরবর্তীতে যে সমস্যাগুলো হয় সেটা হচ্ছে মায়েরও যে কোনো রকম সমস্যা হতে পারে। মায়ের কিন্তু হাই প্রেশার হয়ে যেতে পারে, ক্লামশিয়া হতে পারে, এমনকি ডেলিভারির পরেও কিছু জটিলতা তৈরি হতে পারে। আর এর সাথে আমরা যেটা বলি যে মায়ের যদি থাইরয়েডের সমস্যা থাকে, হাইপার থাইরয়েড যদি কোনো কারণে থাকে, সেই কারণে কিন্তু বাচ্চা নিতে চাইলেও সাধারণত বাচ্চা আসতে চায় না। হাইপার থাইরয়েড কেসের ক্ষেত্রে আগে থাইরয়েডের চিকিৎসা শুরু করলে পরবর্তীতে ডাক্তারের পরামর্শ মতো নির্দিষ্ট টাইম পরে যে বাচ্চা নেওয়া যেতে পারে। হাইপোথাইরয়েডের ক্ষেত্রে যেটা বাচ্চা যে কোনো সময় চলে আসতে পারে, হাইপারের ক্ষেত্রে বাচ্চা আসার সম্ভাবনা অনেক কম, সাধারণত আসে না। আর চিকিৎসার ক্ষেত্রে আমরা যেটা বলি যে গর্ভকালীন অবস্থায় থাইরয়েডের চিকিৎসা এবং গর্ভকালীন ব্যতীত অন্য সময় থাইরয়েডের চিকিৎসার মধ্যে অনেক পার্থক্য আছে। আগে যে ওষুধগুলো খাওয়া হতো, অনেক ওষুধই আছে গর্ভাবস্থায় তেমন নিরাপদ না, এটা আমরা অ্যাভয়েড করে চলি। আবার অনেক ওষুধ আছে যে এটার পরিমাণটা কিন্তু কম বা বেশি করার প্রয়োজন হয়ে পড়ে। এ কারণে থাইরয়েড রোগের ক্ষেত্রে পুরা প্রেগন্যান্সিকালীন সময়ের মাঝে সঠিকভাবে ফলো আপ করা খুব জরুরি, এবং এটা সাধারণত প্রতি 1 মাস পর পর আমরা করে থাকি, এবং প্রয়োজনে আরো বেশিও করার প্রয়োজন হতে পারে। আর বাচ্চা জন্মের পরপর আমরা যেটা বলি, বাচ্চা জন্মের দ্বিতীয় বা তৃতীয় দিনে অবশ্যই বাচ্চার পা থেকে বা হিল প্যাড আমরা বলি যে ওখান থেকে একটু ব্লাড নিয়ে থাইরয়েডের সমস্যা বাচ্চারও চলে যাচ্ছে কিনা বা আছে কিনা সেটা চেক করা উচিত।
আমাদের উন্নত দেশে ইউরোপিয়ান কান্ট্রি বা আমেরিকার ওদিকে যারা আছে পশ্চিমা কান্ট্রি, তারা কিন্তু এখন রুটিনলি সব বাচ্চারই থাইরয়েড ফাংশন টেস্ট করে থাকে বাচ্চা জন্মের পর। তো আমাদের দেশে এখনো সবখানে এরকম পপুলার না হলেও আগামীতে আমরা ধারণা করছি এটা সবারই চেক করা হবে। যেহেতু আপনি যদি প্রথম অবস্থায় বাচ্চার সমস্যাটা আপনি ধরতে পারেন, সেক্ষেত্রে চিকিৎসা অনেক সহজ এবং অলমোস্ট কমপ্লিটলি সেটা রিকভার করা সম্ভব। আর যদি 2 বছর 4 বছর পরে যে আপনি এটা মানে খোঁজ পান যে না আমার বাচ্চাটা সমস্যা হচ্ছে, সেটা কিন্তু পুরোটা রিকভার করা অনেক সময় সম্ভব হয় না। তো বাচ্চাদের ক্ষেত্রে কয়েকটা জিনিস বলে রাখি, যাদের পরিবারে থাইরয়েডের সমস্যা আছে বা যাদের এমন সমস্যা আছে যে না এলাকায় আয়োডিনের অভাব এখনো মনে হয়, আশেপাশে গলগণ্ড রোগী আছে বা আমার নিজেরও থাকতে পারে কারো, এই ধরনের রোগীদের ক্ষেত্রে যদি দেখেন যে না বাচ্চা জন্মের পর প্রচুর কান্নাকাটি করে, বাচ্চা ঠিক মতো খায় না, বাচ্চার জিহ্বাটা একটু বড় মনে হয়, বাচ্চা সঠিকভাবে বাড়ছে না এমন মনে হয়, হ্যাঁ, বাচ্চা এই যে বাথরুমের সমস্যা থাকে, এবং আরেকটু বড় হওয়ার পরে যদি মনে করেন যে না বাচ্চার আসলে বুদ্ধি বিকাশে বা দৈহিক বিকাশ যেটাই বলেন, বুদ্ধি বিকাশ দৈহিক বিকাশ দুইটাতেই কোনো রকম বাধা মনে হচ্ছে, তো সেই ক্ষেত্রে অবশ্যই আপনার থাইরয়েড ফাংশন একবার চেক করে দেখতে হবে যে না বাচ্চাটার কোনো সমস্যা হচ্ছে কিনা। আর যদি থাকে এখনো পর্যন্ত খুব ভালো চিকিৎসা সম্ভব, তবে যত দ্রুত আপনারা চিকিৎসাটা শুরু করতে পারবেন ততই রোগীর জন্য ভালো। জি, সরি, অনেক ধন্যবাদ। আমি একটু আবারও ডাক্তার আফসানার কাছে আসতে চাই। থাইরয়েডের কারণে আসলে আমরা অনেকগুলো সমস্যার কথা শুনলাম। ডাক্তার জহিরুল হক খুব সুন্দরভাবে হাইপোথাইরয়েড এবং হাইপার থাইরয়েডের কারণে যে সমস্যাগুলো হয় সেই সমস্যাগুলো সুন্দরভাবে ব্যাখ্যা করলেন এবং তার ভাষায় সমাধান দিয়েছেন তাদের পদ্ধতিতে। তো এই সমস্যাগুলো আসলে ন্যাচুরোপ্যাথিতে কি সমাধান আছে, বা আপনারা আসলে কোন কম্পোনেন্ট ব্যবহার করেন এই ধরনের সমস্যা সমাধান? না, আমি আবারও আয়ুর্বেদের দুই একটা খুব মানে সহজলভ্য এবং সহজে মানুষ পেতে পারে এমন কিছু হার্বস এর অ্যাপ্লিকেশন সম্পর্কে বলবো। আর যেমন ত্রিফলা আমরা সবাই চিনি এবং এটি বহুল ব্যবহৃত। তো হাইপোথাইরয়েড কিংবা হাইপার বা থাইরয়েডের যে কোনো সমস্যার ক্ষেত্রে ত্রিফলা খুব ভালো কাজ করে। এক্ষেত্রে একজন মানুষ প্রতিদিন মানে ত্রিফলা আমরা জানি আমলকি, হর্তকি, বহারে 3টি সমন্বয়ে বানানো হয় সম পরিমাণে নিয়ে। তো এই ত্রিফলা পাউডারটাকে 1 গ্লাস পানির মধ্যে 2 চা চামচ ত্রিফলা পাউডার নিয়ে জাল দিয়ে একটা কাথ বের করে নিয়ে এই পানিটা যদি রেগুলার খাওয়া হয় তাহলেও থাইরয়েডের সমস্যা থেকে থাইরয়েড ভালো থাকবে আর কি। আরেকটি হচ্ছে আয়ুর্বেদের বেশ বহুল ব্যবহৃত একটি হার্বস রয়েছে গুগ্গুল। এটিও পাউডার রূপে পাওয়া যায় কিংবা এটার হার্বস মানে শুকনো হার্বস পাওয়া যায়। এটিরও এরকম 2 চামচ গুগ্গুল এটিও এই একইভাবে একই পদ্ধতিতে 1 গ্লাস পানির মধ্যে 2 চামচ পাউডার নিয়ে জাল দিয়ে থেকেও ডিককশন মানে রস বের করে কাট বের করে এটিও রেগুলার খেলে পরে থাইরয়েড ভালো থাকবে। আর পাশাপাশি হচ্ছে তার লাইফস্টাইল, যেটা আমি বললাম, খাওয়া দাওয়া ঠিক রাখা। আর হচ্ছে যাদের অলরেডি কণ্ঠনালীর মধ্যে অনেকগুলো মানে গিলটি ছোট ছোট হয়ে গেছে গলায়, তারা মানে খুব অনেকের ব্যথা হয় বা অনেকে খুব গিলতে গেলে ব্যথা অনুভব করেন বা গিলতে গেলে এক ধরনের ফিলিংস হয়, ছোট ছোট গোটার মতো হয়েছে গলার মধ্যে। তারা কয়েকদিন মাত্র অ্যাপ্লাই করলেই খুব ভালো ফল পাবেন। এটি হচ্ছে যে কিছু পেঁয়াজ ঘিয়ের মধ্যে ভেজে এটিকে একটা ক্রিমের মতো বানিয়ে মানে বেটে বা হাতে পিষে প্রথমে হচ্ছে পেঁয়াজ ঘির মধ্যে ভাজতে হবে এবং এই ভাজা পেঁয়াজটাকে একটা ভর্তা বা একটা মলমের মতো করে বানাতে হবে। তারপরে গলার সামনে থাইরয়েডটা যেখানে আছে এখানে প্রলেপের মতো দিয়ে রাখতে হবে 20 থেকে 30 মিনিট। তো এরকম একটানা 5 থেকে 7 দিন রাখলে পরেও এই যে গলায় যে একটা গিলটি ভাব হয়, ছোট ছোট গোটার মতো ফিলিংস হয় অনেক সময়, এটি কমে যাবে। আর আরেকটা হচ্ছে প্রতিদিন খাদ্য তালিকায় তিল রাখা। আমরা জানি থাইরয়েড ঠিকভাবে কাজ না করলে আমাদের শরীরে ক্যালসিয়াম ডেফিসিয়েন্সি হতে পারে, ভিটামিন ডি ডেফিসিয়েন্সি হতে পারে, যেটি কিনা মেটাবলিজমের ক্ষেত্রে কাজ করে। মানে আমরা ক্যালসিয়াম যুক্ত খাবার খেলেও সেটি ঠিকভাবে আমাদের অ্যাবজর্পশন হচ্ছে না, মেটাবলিজম ঠিক মতো হচ্ছে না। তো যদি কেউ রেগুলার তিল খেতে পারে অথবা বডিতে সিসাম অয়েল বা তিলের তেল মাসাজ করতে পারে তাহলেও তার থাইরয়েড গ্ল্যান্ড ভালো থাকবে। কারণ মাসাজটা যেটা করবে তার নার্ভাস সিস্টেমকে এবং গ্ল্যান্ডকে স্টিমুলেট করতে সাহায্য করবে। ফলে থাইরয়েড হরমোনের যদি সিক্রেশনে কোনো ইমব্যালেন্স থাকে এটি ঠিক হয়ে যাবে।
এমনিতে মানে আয়ুর্বেদ ছাড়া মানে আমরা আমরা মেইনলি মেয়েদের অনেক সমস্যার কথা শুনেছি, আমাদের ডাক্তার সাহেব বললো মেয়েদের যে গর্ভকালীন সময় যে অসুবিধাগুলো হয়, সেক্ষেত্রে আসলে আয়ুর্বেদিক কোনো টিপস আছে কিনা? মেয়েদের গর্ভকালীন যে সমস্যার কথা বলেছেন উনি, এই এই সমস্যার সমাধানে আয়ুর্বেদিক কোনো টিপস রয়েছে কিনা? আমার কথা কি আমি শোনা বুঝতে যাচ্ছে? পারছি না। আচ্ছা, মেয়েদের গর্ভকালীন সময়ে থাইরয়েডের কারণে যে অসুবিধাগুলো হয়, সেক্ষেত্রে কোনো ব্যবস্থা আছে কিনা সমাধান আয়ুর্বেদে? আমি কথাগুলো একদম ভেঙে যাচ্ছে, আমি আপনার কোশ্চেনটা ঠিক বুঝতে পারছি না, মানে প্রত্যেকটা কথাই ভেঙে ভেঙে যাচ্ছে। আমরা আপনার কথা ক্লিয়ার পেয়েছি। আচ্ছা যাই হোক, নেটে হয়তো একটু সমস্যা করছে। আমি একটু আবার ডাক্তার জহিরুল হক ওনার কাছে যেতে চাই। আহ, আসলে আমরা মানে অনেকগুলো সমস্যা নিয়ে আলোচনা করেছি। মানে একটা কথা আমার মনে হয় যে বাদ পড়ে গেছে কিনা, আমি যদি ভুল না করে থাকি, যে থাইরয়েড হরমোন যদি আমাদের শরীরে বেড়ে যায়, সেক্ষেত্রে কি অসুবিধা হতে পারে? ডাক্তার জহিরুল হক। আচ্ছা, আচ্ছা। ধন্যবাদ মনোজ মাহমুদ ভাই। হ্যাঁ, থাইরয়েড হরমোন বেড়ে গেলে একবার আসলে কিছুটা বলেছিলাম, তারপর আমি আবার একটু রিপিট করব। সেটা হলো যে থাইরয়েড হরমোন তো আসলে ওই যে বললাম আমাদের শরীরের যে এনার্জিটা আছে এটাকে খরচ করার ব্যবস্থা করে। কিভাবে খরচ করা যায় সেই ব্যবস্থাটাই সে করে। তাতে কি হয়, ওই যে তার কি হয়, প্রচুর এনার্জি লস হয়। হুম। এটার কারণে ওজন কমতে থাকে, যে না রোগী প্রচুর খায় এবং বলে যে না আমার ওজন কমে যাচ্ছে, ওজন আমি বাড়াতে পারছি না। এর সাথে কি হয়, বুক ধড়ফড় করে, হ্যাঁ, হার্টের অ্যাক্টিভিটি বেড়ে যায়, যে না তার হার্ট বিট যেটা আছে অনেক বেড়ে যায়। এর সাথে বাথরুম বেশি বেশি হয়, ডায়রিয়া হয়। তার হুম। সাথে কি হয়, অনেক ক্ষেত্রে আমরা দেখা যায় যে কি, যে অনেক সময় এই ধরনের রোগী প্যারালাইসিস নিয়েও আসতে পারে। হ্যাঁ, আমরা যেটা বলি থাইরোটক্সিক পিরিয়ডিক প্যারালাইসিস, যে রোগীটা হাত পা অবশ হয়ে গেছে, এই টাইপের রোগী নিয়েও আসতে পারে। আর আমি একটু এর সাথে অ্যাড করতে চাই যে আসলে থাইরয়েড সমস্যার ক্ষেত্রে যে জিনিসটা আসলে উল্লেখ করা হয় না সেটা হলো থাইরয়েড ক্যান্সার। তো থাইরয়েড ক্যান্সারের হার কিন্তু যথেষ্ট বেশি, এবং এই ক্যান্সারটা মেয়েদের বেশি এফেক্ট করে, এবং থাইরয়েড ক্যান্সারের ক্ষেত্রে চিকিৎসাটা কিন্তু যথেষ্ট ভালো। যদি আপনি আর্লি চিকিৎসা শুরু করেন, খুব ভালো একটা ফলাফল পাওয়ার এখানে কিন্তু সম্ভাবনা আছে। আর যেহেতু কম বয়সী মেয়েদের এই সমস্যাটা বেশি হয়, তো সেক্ষেত্রে যদি আপনি গলায় সামনের দিকে কোনো রকম গোটা পান, কোনো ব্যথা অনুভব করেন, অথবা মনে করেন যে আপনার আগে কিছু কম কম গোটা ছিল গলার সামনে, কিন্তু এখন কোনো একটা হঠাৎ করে বেশি বড় হয়ে যাচ্ছে, বা কোনো অ্যাবনর্মাল একটা গ্রোথ আপনি যদি মনে করেন গলার দিকে, তো সেক্ষেত্রে অবশ্যই একদম দেরি না করে দ্রুত ডাক্তারের সাথে পরামর্শ করে প্রয়োজনীয় পরীক্ষা নিরীক্ষা করুন। কারণ থাইরয়েড ক্যান্সারের চিকিৎসা প্রথম দিকে করাটাই সহজ। এটা যদি লেট স্টেজে চলে যায় সেক্ষেত্রে কিন্তু এখানে খুব বেশি ভালো ফলাফল পাওয়া যায় না। আর থাইরয়েডের হাইপার থাইরয়েডের কথা বলছিলাম, আবার একটু ফিরে আসি। হাইপার থাইরয়েডের ক্ষেত্রে সবচেয়ে বেশি যেটা হয় গ্রেভস ডিজিজ, এবং যেটা মহিলাদের সবচেয়ে বেশি হয়। থাইরয়েডের আসলে যে কোনো রোগী মহিলাদের বেশি পাই আমরা। তো এক্ষেত্রে কিন্তু চিকিৎসা ব্যবস্থা অ্যালোপ্যাথিকে যেটা আমরা বলি যে এখানে ৩ ধরনের চিকিৎসা ব্যবস্থা আছে। তার মধ্যে একটা হলো যে আমরা মুখের ওষুধ দিয়ে এটা চিকিৎসা করি, এবং এটার ওষুধের খেতে হয় আনুমানিক ১.৫ থেকে ২ বছর। তো এরপরে সে ভালো হয়ে যেতে পারে, ভালো নাও হতে পারে, পরবর্তীতে আরো কিছু ওষুধ চালু রাখার প্রয়োজন হতে পারে। আপনার এটা ওষুধের একটা ব্যাপার গেল। অনেক রোগীদের দেখা যায় যে না, এই রোগীর ক্ষেত্রে ওষুধ না, রোগীর ক্ষেত্রে অপারেশন প্রয়োজন। অপারেশন ছাড়া এই রোগীর অন্য চিকিৎসা সম্ভব হচ্ছে না। তো সেই ক্ষেত্রে অপারেশন কিন্তু একটা ট্রিটমেন্ট হতে পারে। আরেকটা যেটা আমরা বলছিলাম যে রেডিও থেরাপি, রেডিও আয়োডিন থেরাপি আরকি। তো এই রেডিও আয়োডিন থেরাপিটা এটা আমরা নিউক্লিয়ার মেডিসিন বিভাগ থেকে দেওয়াই, এবং এটার ক্ষেত্রে অনেক সময় একবার থেরাপি দিলেও হয়, অনেক সময় দেখা যায় যে না মাল্টিপল টাইম থেরাপি প্রয়োজন হচ্ছে। তো এটা রোগীর কন্ডিশন বিবেচনা করে, রোগীর অবস্থা এবং তার পারপাস যেটা, সেটার উপর ভিত্তি করে কিন্তু আমরা তার ট্রিটমেন্ট প্ল্যানটা ঠিক করি। হাইপার থাইরয়েডের ক্ষেত্রে রোগীরা যখন তার এই যে সার্জারি হোক, তার রেডিও আয়োডিন থেরাপি হোক, অথবা ওষুধ হোক, এটা দিয়ে চলতে চলতে একসময় কিন্তু হাইপার থাইরয়েড রোগীরা হাইপোথাইরয়েড হয়ে যেতে পারে। তো সেক্ষেত্রে আবার কিন্তু চিকিৎসা পদ্ধতি চেঞ্জ হতে পারে। তো যেটাই হোক, হাইপার হোক, হাইপো হোক, আলাদা কোনো রোগ হোক, থাইরয়েড রোগের ক্ষেত্রে চিকিৎসা কি? চিকিৎসা হলো ডাক্তারের পরামর্শ মতো ওষুধ নেওয়া, এবং ওষুধ যদি নাও লাগে নিয়মিত সারা জীবনই ফলো আপের মধ্যে থাকা, নির্দিষ্ট টাইম পর পর একটু হরমোন যেটা আছে থাইরয়েড প্রোফাইল চেক করা,
এবং সেই অনুযায়ী কোনো সমস্যা থাকলে প্রথম দিকেই এটার চিকিৎসাটা করে ফেলা আর কি। ধন্যবাদ ভাই। জি, থাইরয়েড সমস্যাতে প্রিভেনশনের কোনো ওয়ে আছে? মানে আমি প্রিভেন্টিভ কোনো ব্যবস্থা নিতে পারি কি? আসলে থাইরয়েড সমস্যা যে সমস্ত কারণে হয়, এটা আসলে কারণগুলা প্রিভেন্ট করা খুব ডিফিকাল্ট। এটা সাধারণত অনেকটা ডায়াবেটিসের মতোই, হ্যাঁ? যে কিভাবে হলো অনেক সময় আমরা নিজেরাও বুঝতে পারি না। তো তারপরেও আমরা যেটা বলি, একটা ভালো লাইফস্টাইল যদি মেনটেন করা যায়, হ্যাঁ? সেক্ষেত্রে ভালো যদি এনভায়রনমেন্ট এবং নিউট্রিশন মেনটেন করা যায়, সেক্ষেত্রে কিছুটা কম হলেও হতে পারে। তবে যে রোগগুলা আমাদের অটো অ্যান্টিবডি দিয়ে হচ্ছে, এগুলাতে কিন্তু আসলে আমাদের এরকম প্রিভেনশনের কোনো সিস্টেম কিন্তু নাই। তো সেক্ষেত্রে মানে হয়ে গেলে দ্রুত মানে এটা চিকিৎসার আওতায় আসাটাই সবচেয়ে ভালো চিকিৎসা। আর রোগীর যদি আমরা বলা হয় যে না, আপনার যদি পরিবারে একটা থাইরয়েডের কেস থাকে, তাহলে তার কিন্তু পরিবারের অন্য যে মেম্বাররা আছে তাদের মধ্যেও এই থাইরয়েডের সমস্যা থাকতে পারে। মানে অনেকটাই আমরা চাপ দিয়ে বলি বা জোর দিয়ে বলি যে না, তার অন্য রোগীরও, অন্য পরিবারের অন্য সদস্যেরও এই থাইরয়েডের যে কোনো একটা সমস্যা থাকার সম্ভাবনা থাকবে, সেটা হাইপার হোক অথবা হাইপো। অনেক ধন্যবাদ। আম একটা জিনিস, লাস্ট একটা কথা, যদি অনেক সময় রোগীরা বুঝতে পারে না যে তার থাইরয়েড সমস্যা না অন্য কি সমস্যা, বা আসলে কখন আপনি মনে করেন যে একজন পেশেন্টের এইসব অসুবিধা নিয়ে ডাক্তারের কাছে আসা উচিত? মানে এটা যদি একটু বলে দেন। আচ্ছা, থাইরয়েডের ক্ষেত্রে যেটা বলছিলাম মনোজ ভাই, সেটা হলো হাইপার থাইরয়েড যেগুলো, এগুলো তো রোগী এতটাই অস্থির হয়ে যায় যে দ্রুত ডাক্তারের কাছে চলে আসে। এটা আসলে তারা বাসায় অপেক্ষা করে না। কারণ আপনার যখন দেখবেন যে না, আপনি প্রচুর খাচ্ছেন, প্রচুর ক্ষুধা লাগছে, কিন্তু আপনার ওজন খুব দ্রুত কমে যাচ্ছে, আপনি 2 মাসের মধ্যে 5 কেজি 10 কেজি কমে যাচ্ছেন, তখন অবশ্যই উনি ডাক্তারের শরণাপন্ন হবেন। আরেকটা কেস আমরা যেটা পাই, যে মহিলাদের ক্ষেত্রে আমরা যেটা বলবো যে মাসিকের সমস্যা, মহিলাদের মাসিক যদি অনিয়মিত হয়, সেটা একটা ব্যাপার। বাচ্চা নিতে চাচ্ছেন, বাচ্চা হচ্ছে না, এটা একটা ব্যাপার। ছেলে এবং মেয়ে দুজনের ক্ষেত্রেই আপনার দ্রুত শরীরের ওজন বেড়ে যাচ্ছে, এরকম যদি সমস্যা মনে করেন, চুল পড়ে যাচ্ছে, আপনার লিভারের সমস্যা আছে, ফ্যাটি লিভার হয়েছে, হাই প্রেশার হয়েছে, ডায়াবেটিস হয়েছে, আলাদা কোনো হরমোনের সমস্যা হয়েছে, চামড়া খসখসে হয়ে যাচ্ছে, স্কিনে মানে গরম অথবা ঠান্ডা বেশি লাগছে, যেমন হাইপোর ক্ষেত্রে শীত লাগে আর হাইপারের ক্ষেত্রে গরম লাগে। তো এই ধরনের সমস্যা যদি আপনি বোধ করেন, তো সেই ক্ষেত্রে কিন্তু মানুষ এখন অনেক সচেতন, তারা সবাই আসলে কেউই অসুস্থতার মধ্যে থাকতে চায় না। আর যেহেতু থাইরয়েডের সমস্যা একটা পারিবারিক ইতিহাস অনেক সময় থাকে, তো সেক্ষেত্রে আপনার পরিবারে একজনের সমস্যা থাকলে অন্যরা কিছুটা হলেও সতর্ক হয় যে না, থাইরয়েডের সমস্যা, এই ধরনের সমস্যা হতে পারে, আমরা একটু চিকিৎসকের পরামর্শ নেই। তো আমরা ইদানিং যেটা পাচ্ছি, মানুষ আগে থেকে থাইরয়েডের সমস্যা নিয়ে সচেতনতা এখন অনেক বেশি। আমাদের চিকিৎসকদের মধ্যেও যে কোনো রকম অসুবিধা তারা যদি নিয়ে আসে, থাইরয়েডের সমস্যা তারা যদি মনে করেন, সেক্ষেত্রে এই থাইরয়েডের রিপোর্ট যেটা বলি TSH এবং FT4, এটা আমরা পরীক্ষা করতে দিচ্ছি এবং প্রচুর যে এই ধারা অব্যাহত থাকবে এবং ইনশাআল্লাহ থাইরয়েডের যারা রোগীরা আছেন ভালো একটা সেবা পাবেন এবং ভালো থাকতে পারবেন কোনো অসুবিধা ছাড়াই। অনেক ধন্যবাদ আপনাকে। আসলে নেট সমস্যার কারণে আমাদের একটু যান্ত্রিক ত্রুটি হয়েছিল। তো যাই হোক, আমার মনে হয় আজকে থাইরয়েড সম্পর্কে আমরা অনেক গুরুত্বপূর্ণ তথ্য পেয়েছি আপনার এবং ডাক্তার আফসানার মাধ্যমে। আপনি অনেক ডিটেইল ব্যাপারগুলো বুঝিয়ে বলেছেন, এবং যারা আসলে থাইরয়েড সম্পর্কে খুব বেশি ধারণা নেই, তারা যদি আজকের এই প্রোগ্রামটি দেখে, আমার মনে হয় ধারণা হবে এবং তারা সঠিক সময়ে বুঝতে পারবে যে কখন আমার ডাক্তারের কাছে যাওয়া উচিত, বা কিভাবে থাইরয়েডের ট্রিটমেন্টটা নেওয়া উচিত, বা কখন কখন আমি কি ব্যবস্থা নিতে পারি। তো আমি আমাদের নিয়মিত যারা দর্শক আছেন তাদেরকে অনুরোধ করব যে যারা আসলে বা যাদের পরিচিত আছে বা ফ্যামিলির মধ্যে অনেকের থাইরয়েড সমস্যা থাকতে পারে, যারা এই বিষয়ে ভালো সমাধান পাননি এখনো, তাদেরকে আমি বিশেষ অনুরোধ করব তারা একবার স্বাস্থ্য বাজারে নক করুন। আমাদের যে বিশেষজ্ঞ চিকিৎসক দল আছে তাদের সাথে আপনার স্বাস্থ্য নিয়ে পরামর্শ করুন। যারা এখনো চিকিৎসা ভালো রেজাল্ট পাননি, আমি বিশ্বাস করি যে আপনারা এই বিশেষজ্ঞ চিকিৎসকদের কাছ থেকে আম ভালো চিকিৎসা পাবেন, এবং স্বাস্থ্য বাজার আপনাকে এ বিষয়ে অনেক সহযোগিতা, আন্তরিকভাবে সহযোগিতা করবে। তো ভালো থাকেন সবাই। আজকের মতো অনুষ্ঠানটা আমাদের এখানেই শেষ করতে হচ্ছে, যেহেতু সময় সংক্ষিপ্ততা রয়েছে। আমি ধন্যবাদ জানাচ্ছি ডাক্তার জহিরুল হক। উনি অনেক কষ্ট করে ওনার অনেক গুরুত্বপূর্ণ এবং মূল্যবান সময় আজকে দিয়েছেন, এবং এই তথ্য দিয়ে আপনাদেরকে সমৃদ্ধ করেছেন। তো ভালো থাকবেন আপনি।
শুভকামনা, শুভরাত্রি।